হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বইখোর একাডেমি। বইখোর একাডেমি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমরা স্ট্র্যাটেজিকের যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন ঐতিহাসিক রাজার কী কী উপাধি ছিল সেই নিয়ে আজকে আলোচনা। এখানে যেমন প্রথমে রয়েছে দেখো সম্রাট অশোক। এই সম্রাট অশোকের উপনাম বা নিক নেম ছিল প্রিয়দর্শী, দেবনাম প্রিয়দর্শী, প্রিয়দর্শিনী, দেবনাম প্রিয়দর্শী অশোক। এগুলো সবই ছিল এই অশোকের উপনাম। এগুলো আমরা কোথার থেকে জানতে পারি? এগুলো তারই যে সমস্ত শিলালিপিগুলো রয়েছে, তারই এই শিলালিপিগুলো থেকে আমরা জানতে পারি যে অশোকের নাম ছিল প্রিয়দর্শী, দেবনাম প্রিয়দর্শিনী, প্রিয়দর্শী অশোক। কারণ তার সমস্ত শিলালিপিগুলো এই নামে লেখা ছিল। সেখান থেকে আমরা জানতে পারি যে অশোকের উপনাম ছিল প্রিয়দর্শী, দেবনাম প্রিয়দর্শী। এরপর রয়েছে হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের উপনাম ছিল শিলাদিত্য, সকলোত্তর পথনাথ। হর্ষবর্ধনের দান ধ্যানের জন্য তাকে শিলাদিত্য নামে ডাকা হতো। আর এই সকলতত্ত্বর পথনাথ এর প্রমাণ পাওয়া গেছে চালুক্য বংশের যে সমস্ত শিলালিপিগুলো রয়েছে সেখানে লেখা আছে যে দ্বিতীয় পুলকেশী সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনকে পরাজিত করে। এখান থেকে আমরা জানতে পারি যে হর্ষবর্ধনের উপনাম ছিল সকলোত্তর পথনাথ। কোথাতে জানতে পারি? চালুক্য রাজাদের যে সমস্ত শিলালিপিগুলো রয়েছে সেখানে উল্লেখ আছে যে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। এরপর যেমন রয়েছে বিম্বিসার। বিম্বিসার হলো মগধের প্রথম সম্রাট। আমাদের হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল এই বিম্বিসার। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং মগধের সম্রাট এই বিম্বিসার, তাকে শ্রেণিক বা সোনিয়া নামে ডাকা হতো। কী নামে ডাকা হতো? শ্রেণিক বা সোনিয়া। শ্রেণিক বা সোনিয়া নামে ডাকা হতো। এরপর রয়েছে বিন্দুসার। মৌর্য বংশের সম্রাট বা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল এই বিন্দুসার। এই বিন্দুসারকে বলা হতো অমিত্রাঘাত। কি বলা হতো? অমিত্রাঘাত। অমিত্রাঘাত শব্দের অর্থ হলো শত্রুর দমনকারী। অমিত্রাঘাত শব্দের অর্থ শত্রুর দমনকারী। শত্রু দমনকারী। অমিত্র মানে যে মিত্র নয় তাকে আঘাত করা, অর্থাৎ শত্রুকে দমন করা হলো এই বিন্দুসারের অমিত্রাঘাত শব্দের মিনিং। অর্থাৎ শত্রুর দমনকারী হলো অমিত্রাঘাত। কার উপনাম ছিল? এটি ছিল বিন্দুসারের উপনাম। এরপর রয়েছে অজাতশত্রু। অজাতশত্রু ছিল বিম্বিসারের পুত্র। এই অজাতশত্রুকে বলা হতো কুনিক নামে ডাকা হতো। বিম্বিসারকে বলা হতো শ্রেণিক, অজাতশত্রুকে বলা হতো কুনিক। বিম্বিসারকে শ্রেণিক, অজাতশত্রুকে বলা হতো কুনিক। বা হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, তারই পুত্র অজাতশত্রু, যার উপনাম ছিল কুনিক। এরপর রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের একজন সম্রাট। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি শকদের দমন করেছিলেন। এই শকদের দমন করার জন্য তাকে শকারি বলা হতো। শকদের দমন করার জন্য তাকে কী বলা হতো? শকারি। এবং তারই সাথে তিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। শকদের দমন করার জন্য তাকে বলা হতো শকারি, এবং এর সাথে তিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাই বিক্রমাদিত্য কাকে বলা হয়? বিক্রমাদিত্য বলা হয় গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। এরপর রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি হলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যাকে বলা হতো সেন্ড্রোকোট্টাস। চন্দ্রগুপ্ত মৌর্য কী বলতো? সেন্ড্রোকোট্টাস। সেন্ড্রোকোট্টাস। যদি বলা হয় যে কেন সেন্ড্রোকোট্টাস বলা হতো, তাহলে বলতে হবে যে প্লুটার্ক একটি বই লিখেছিল যেখানে সেন্ড্রোকোট্টাস নামে একটা রাজা ছিল, এবং সেই রাজার গল্প হুবহু চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে মিল ছিল। পরে ঐতিহাসিকবিদ উইলিয়াম জোন্স এটি ধারণা দেয় যে প্লুটার্ক যার জন্য সেন্ড্রোকোট্টাস কথাটা ব্যবহার করেছিল সে এই চন্দ্রগুপ্ত মৌর্যই ছিল। তাই চন্দ্রগুপ্ত মৌর্যকে সেন্ড্রোকোট্টাস নামেও বলা হয়। তার একটি উপনাম সেন্ড্রোকোট্টাস। এরপর রয়েছে মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দ হল নন্দবংশের প্রতিষ্ঠাতা, যে ছিল একজন অক্ষত্রিয় রাজা, এবং এটি ছিল প্রথম অক্ষত্রিয় রাজবংশ। সে সমস্ত ক্ষত্রিয়দের পরাজিত করতে চাইত, এই জন্য তাকে বলা হতো সর্বক্ষত্রিয় নাশক। কিসের জন্য? সমস্ত ক্ষত্রিয়দেরকে পরাজিত করতে চাইতো, এই জন্য তাকে বলা হতো সর্বক্ষত্রিয় নাশক। এবং কলিঙ্গ জয় করে সে নিজেকে একরাট হিসাবে ঘোষণা করেছিল। কলিঙ্গ জয় করে নিজেকে একরাট হিসাবে ঘোষণা করেছিল। আর ক্ষত্রিয়দের নাশ করার জন্য তাকে বলা হতো সর্বক্ষত্রিয় নাশক, কারণ তিনি নিজে ক্ষত্রিয় ছিল না। কারণ মহাপদ্মনন্দ নিজে ক্ষত্রিয় ছিলেন না, এই জন্য সমস্ত ক্ষত্রিয়দের তিনি নাশ করতে হয়েছেন, এই জন্য তাকে বলা হতো সর্বক্ষত্রিয় নাশক। কলিঙ্গ জয় করার পর নিজেই নিজেকে একরাট উপায় দেয় এই মহাপদ্মনন্দ কলিঙ্গ জয়ের পর। আবার তাকে অগ্রসেনও বলা হতো। কি বলা হতো? অগ্রসেন, সর্বক্ষত্রিয় নাশক, একরাট। কাকে বলা হতো? মহাপদ্মনন্দ, যে ছিল নন্দবংশের প্রতিষ্ঠাতা এবং একজন অক্ষত্রিয় রাজা। এরপর রয়েছে নরসিংহ বর্মন। তার আগে জানবো দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী ইনি ছিলেন বাতাপির চালুক্য বংশের সম্রাট। তাকে বলা হতো পরমেশ্বর বা কাচিকোণ। কাচিকোণ বলা হতো কারণ
পল্লব বংশের রাজা মহেন্দ্র বর্মনকে পরাজিত করে কাঁচি দখল করে নেয়। এই পল্লব বংশের রাজা মহেন্দ্র বর্মনকে পরাজিত করে তিনি দখল করে নেয় কাঁচি, এবং কাঁচি দখল করে তিনি নিজেকে কাঁচি কোণ উপাধি দেন। কিসের জন্য? এই পল্লব বংশের রাজধানী কাঁচি দখল করে মহেন্দ্র বর্মনকে পরাজিত করে কাঁচি দখল করে উপাধি নিয়েছিল কি কাঁচি কোণ্ড। এরপর রয়েছে নরসিংহ বর্মন। এই নরসিংহ বর্মন হলো মহেন্দ্র বর্মনের পুত্র। দ্বিতীয়বার যখন দ্বিতীয় পুলকেশী বাতাবি থেকে কাঁচি আক্রমণ করে সেই সময় রাজা ছিল এই নরসিংহ বর্মন। কিন্তু নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে এবং তাকে তার রাজধানী বাতাবি পর্যন্ত নিয়ে যায়, এবং সেখানে গিয়ে তাকে তার রাজধানী বাতাবি দখল করে এবং দ্বিতীয় পুলকেশী হত্যা করে এবং বাতাবি কোণ উপাধি নেয়। কী করে? এই নরসিংহ বর্মন ছিল এই মহেন্দ্র বর্মনের পুত্র। দ্বিতীয়বার যখন দ্বিতীয় পুলকেশী পল্লব বংশের রাজধানী কাঁচিতে আক্রমণ করে তখন রাজা ছিল নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে এবং তার রাজধানী বাতাবি পর্যন্ত তাকে তাড়া করে নিয়ে যায় এবং বাতাবিতে তাকে হত্যা করে এবং বাতাবি কোণ উপাধি নেয় কে? এই নরসিংহ বর্মন। তারপর রয়েছে প্রথম মহেন্দ্র বর্মন। প্রথম মহেন্দ্র বর্মন বললামই যে পল্লব বংশের যে রাজা ছিল এই নরসিংহ বর্মনের পিতা। এনাকে বিচিত্র চিত্ত বলা হতো কারণ তার চিন্তাধারাগুলো ছিল বিচিত্র রকম। তিনি পাথর দিয়ে মন্দির নির্মাণের উপর আগ্রহী ছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে পচনশীল বস্তু দিয়ে কখনো মন্দির নির্মাণ হয় না। এই সমস্ত বিচিত্র চিন্তাধারার জন্য তাকে বলা হতো বিচিত্র চিত্ত। তিনি সাহিত্য অনেক আগ্রহী ছিলেন, এই জন্য তাকে বলা হতো গুণভার। তিনি সাহিত্য অনেক আগ্রহী ছিলেন তার জন্য বলা হতো গুণভার, এবং বিচিত্র চিন্তাধারার জন্য বলা হতো বিচিত্র চিত্ত। এরপর রয়েছে কনিষ্ক। কনিষ্ক ছিল কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা। কনিষ্ক ছিল কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। তিনিও অশোকের নীতি অনুসরণ করেছিলেন বলে তাকে দ্বিতীয় অশোক বলা হতো। কিসের জন্য? অশোকের নীতি অনুসরণ করতে বলে তাকে বলা হতো দ্বিতীয় অশোক। এই কনিষ্ক ছিল কুষাণ বংশের রাজা কনিষ্ক। এরপর রয়েছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতের নেপোলিয়ান। সমুদ্রগুপ্ত ছিল গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল সমুদ্রগুপ্ত, যাকে বলা হতো ভারতের নেপোলিয়ান। কারণ যেমন নেপোলিয়ান তার সময়কালে পুরো ইউরোপ কবজা করেছিল, সেরকমই সমুদ্রগুপ্ত তার সময়কালে পুরো ভারতকে কবজা করে রেখেছিল। কথায় রয়েছে সমুদ্রগুপ্তের ঘোড়া নাকি 3 সমুদ্রের জল খায়, অর্থাৎ পশ্চিমে আরব সাগর, নিচে ভারত মহাসাগর এবং পূর্বে রয়েছে বঙ্গোপসাগর। অর্থাৎ সমুদ্রগুপ্ত সমস্ত ভারতে অধিকার করে নিয়েছিল, এই জন্য বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান। তারপর রয়েছে জৈনুল আবদিন। এই জৈনুল আবদিন ছিলেন একজন তুর্কি শাসক। তুর্কিরা কাশ্মীর দখল করে বসেছিল, সেই সময় রাজা ছিল কে? জৈনুল আবদিন। যে কিন্তু তার ধর্মীয় নীতি, তার শিক্ষা প্রচার, তার সাহিত্য শিল্প সমস্তই ছিল আকবরের মতো, এবং তিনি জিজিয়া কর বাতিল করেছিলেন এবং গরু জবাই নিষিদ্ধ করেছিলেন। এই জন্য জৈনুল আবদিনকে কী বলা হয়? জৈনুল আবদিনকে বলা হয় কাশ্মীরের আকবর, কারণ তার ধর্মীয় নীতি ছিল আকবরের মতোই, ওই জন্য জৈনুল আবদিনকে কী বলা হয়? কাশ্মীরের আকবর। এরপর রয়েছে চাণক্য। চাণক্য কোনো রাজা নয়, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু, শিক্ষাগুরু, তার মহামন্ত্রী এই চাণক্য। এই চাণক্যকে বলা হয় ভারতের মেকিয়াভেলি। এই মেকিয়াভেলির একটি পুস্তক ছিল প্রিন্স, যেটি ছিল একটি রাজনৈতিক পুস্তক, এবং চাণক্যর একটি লেখা বই ছিল যেটি ছিল অর্থশাস্ত্র, সেটি ছিল রাজনৈতিক পুস্তক। ওই জন্য বলা হয় চাণক্যকে ভারতের মেকিয়াভেলি। মেকিয়াভেলির পুস্তকটি কী নাম ছিল? মেকিয়াভেলি পুস্তকটির নাম ছিল দ্য প্রিন্স। আর আমাদের চাণক্য লেখা বইটি ছিল অর্থশাস্ত্র। দুটিই ছিল রাজনৈতিক পুস্তক, এই জন্য বলা হয় চাণক্যকে কি বলা হয়? ভারতের মেকিয়াভেলি বলা হয় চাণক্যকে বলা হয় ভারতের মেকিয়াভেলি। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান, কারণ নেপোলিয়নের মতোই নেপোলিয়ান যেমন ইউরোপ দখল করেছিল, সেরকমই সমুদ্রগুপ্ত তার সময়কালে পুরো ভারতে তার অধিকার ছিল, ওই জন্য বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান। কনিষ্ককে বলা হতো দ্বিতীয় অশোক, কারণ কনিষ্কর নীতি অনেকটাই ছিল অশোকের মতো, ওই জন্য বলা হতো কনিষ্ককে দ্বিতীয় অশোক। যাই হোক, আজকের মতো এটুকুই। আবার এরপর কোনো স্ট্র্যাটেজিকের অন্য একটি পার্ট নিয়ে ফিরে আসবো। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।